গেছে, আমি মেয়েটার জীবন নষ্ট হতে দিব না। ওর মা বাবাকে বুঝিয়ে ওকে নিয়ে যেতে বলবো। কেয়ারলেস প্যারেন্টস এত ছোট একটা পুচকিকে বিয়ে দিল কিভাবে? যাই হোক, তুই বিষয়টা কাউকে বলিস না, বিশেষ করে স্যারকে বলিস না, তাহলে নিশ্চয়ই তোকে সাসপেন্ড করবেন। আকাশ মেহেরের দৃষ্টি হতে আড়াল হতে সমুদ্রের হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে এলো। সোফার উপর বসতে বসতেই পড়ল, দেখ সমুদ্র, আমি কাউকে বলবো না, চিন্তা করিস না, কিন্তু কিন্তু কি? সমুদ্র শক্ত দৃষ্টি নিবদ্ধ করলো আকাশের নয়ন যুগলে। আকাশ কিছুটা নড়েচড়ে বসে গভীর দৃষ্টিপাত ফেলে গুরুত্ব সহকারেই বলে উঠল, তুই কেন ওকে তোর কাছে রাখতে চাস না? যা হবার তা তো হয়ে গিয়েছে। ভাবিটা ছোট হয়েছে তো কি হয়েছে? দেখেছিস কত মিষ্টি কি ভাবিটা আমার। আকাশের বলা কথাগুলো কর্ণপাত হতেই সমুদ্রের চোয়াল শক্ত হয়ে এলো। রাগ নিয়ন্ত্রণের প্রয়াসে সমুদ্র নিজের হাত মুঠো করে তিক্ত দৃষ্টিপাত নিক্ষেপ করে ক্রোধ মাখা কণ্ঠেই পড়ল, আর ইউ স্টুপিড আকাশ, তুই কি পাগল হয়েছিস? এমনি আমার জীবনের নিশ্চয়তা কতটুকু তা তুই ভালো করে জানিস। তাছাড়া ওই পুচকি ফুচকিকে আমি ওয়াইফ হিসেবে গ্রহণ করতে পারবো না। সো নট কল হিম ভাবি, আন্ডারস্ট্যান্ড? সমুদ্রের কথা শুনে আকাশ স্বল্প বিরক্ত হয়ে উঠল। বিরক্ত মাখা কণ্ঠেই বলল, আচ্ছা রাখিস না, শুধু একটা কথা শুনে রাখ, একদিন তুই আফসোস করবি। বাই দ্য ওয়ে, আজকে ওই ছেলেগুলো যারা মেহেরকে আক্রমণ করছিল তারা বোধ হয় সিয়াম গ্যাংয়ের। কিছুদিন আগে সিয়াম জেল থেকে মুক্তি পেয়েছে, আর তোর উপর তো সেই ক্ষোভ সিয়ামের। পরিস্থিতি বুঝেও তুই মেহেরকে একা চেয়েছিস কেন? আকাশের প্রশ্নের প্রতি উত্তরে সমুদ্র বলল, আমি ভেবেছিলাম ওর উপর কোনো ঝামেলা হবে না, কারণ কেউ ওকে চিনতে পারবে না। কিন্তু বুঝলাম না ওরা বুঝলো কিভাবে মেহের আমার কেউ। আমি মেহেরের সেফটির জন্য অহনাকে দিয়ে ওর ভর্তি করালাম, তাও এইরকম কিভাবে হলো বুঝলাম না। তাই সিদ্ধান্ত নিয়েছি ওর ফ্যামিলিকে জানাবো, তারা ওকে যেন তাড়াতাড়ি নিয়ে যান। যে স্বল্প কয়দিন ও আমার কাছে আছে সে কয়দিন একবারের জন্য ওকে দৃষ্টির আড়াল করব না। তুই এখন যা, স্যার কল করেছিল, স্যারকে এই বিষয়ে কিছু বলিস না। আকাশ সোফা থেকে উঠে দাঁড়ালো, মুচকি মুচকি হেসে বলল, ওকে বাই, সাবধান থাকিস। মেহের একটু যত্ন নিস, মেয়েটা প্রচন্ড ভয় পেয়েছে, ওর খেয়াল রাখিস। হাত কেটে গেছে মেয়েটার, কোনো কাজ করতে দিস না। রাতে কিছু একটা আবার খাইয়ে দিস। আমি আসি এখন। বলে আকাশ সমুদ্রের ফ্ল্যাট হতে প্রস্থান করলো। সমুদ্র মেইন ডোর লক করে রান্নাঘরের দিকে ধাবিত হলো। যারা পোলাও, রোস্ট এবং ইলিশ মাছ ভাজা টেবিলের উপর সার্ভ করে রেখেছে। এত কিছু রান্না করে পুরো ঘেমে গিয়েছে মেয়েটা। মুখশ্রীতে তেল চিকচিক করছে, চুলগুলো এলোমেলো হয়ে পড়েছে। ইয়াদ তার চশমা ভেঙে ফেলেছে, তাই দূরের বস্তু দেখতে স্বল্প কষ্ট হচ্ছে। ইয়াদ সেই যে রুমের ভেতরে ঢুকেছে, এখনো বের হওয়ার নামগন্ধ নেই। পরিশেষে যারা খানিকটা সাহস জুগিয়ে খাবারের প্লেট সাজিয়ে নিল, অতঃপর প্লেট ভর্তি খাবার নিয়ে দাবিত হলো ইয়াদের রুমের সামনে। বিছানার উপর আধশোয়া হয়ে মোবাইল স্ক্রল করছে ইয়াদ। হাতের বিচ্ছিরি ক্ষত দৃশ্যমান। টি শার্ট পরার ফলে ক্ষতগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এই শীতল পরিবেশেও লোকটা টি শার্ট পরে রয়েছে। বিষয়টা লক্ষ্য করে যারা কিছুটা অবাক হলো। ধীর গতিতে এগিয়ে গেল ইয়াদের বিছানার পাশে। টেবিলের উপর খাবার রেখে ভীত মুখশ্রী নিম্ন কণ্ঠেই বলল, আপনার খাবার, আমি যাচ্ছি। ইয়াদ ফোন হাতে দৃষ্টি সরিয়ে খাবারের দিকে তাকালো। যারা পালিয়ে যাবার জন্য দাবিত হতেই ইয়াদ খপ করে তার হাত টেনে ধরল। যারা হাতে টান অনুভব করতেই থমকে দাঁড়িয়ে পড়ল। তার হৃদয় স্পন্দন দ্রুত গতিতে ছুটতে আরম্ভ করলো। ইয়াদ যারাকে ভৎসনা কণ্ঠেই সরি বলে উঠল, কোথায় যাচ্ছেন মিসেস রিয়াদ? আপনার জন্য তো অনেক শাস্তি জমিয়ে আছে, সো চুপচাপ এখানে বসেন। জারার চুপচাপ ভদ্র মেয়ের ন্যায় নতজানু হয়ে বসে পড়ল। শাস্তির কথা কর্ণপাত হওয়ার ফলে তার হাত পায়ে কাঁপুনি শুরু হয়ে গেল। ইয়াদ এক পলক জারার দিকে তাকিয়ে বলে উঠল, আমাকে খাইয়ে দাও, কুইক। ইয়াদের মুখ হতে অকল্পনীয় কথা শুনে যারা স্তম্ভিত হয়ে ফ্যাল করে ইয়াদের মুখশ্রীতে দৃষ্টি নিক্ষেপ করলো। এমন কথা মোটেও আশা করেনি তার অন্তরাল। এতে তার পরিস্থিতি অনুভূতিহীন নির্বাক। বিছানার উপর আশ্রয় হয়ে শুয়ে রয়েছে মেহের। মুখশ্রীতে ব্যথাতুর ভাবটা স্পষ্ট। সে তার ডাগর ডাগর চোখে পলক হারিয়েছে। তার দৃঢ় দৃষ্টিপাত সামনে অবস্থিত স্বচ্ছ দেয়ালে। পলকহীন নয়নে সে ভেবে চলেছে তখনকার ভয়ানক ঘটনা। চোখ বন্ধ করলে তার কর্ণপাত হচ্ছে ছেলেগুলোর হুমকি দেওয়া বাক্যগুলো। সমুদ্রের যদি কোনো অঘটন হয় তাহলে সে কি নিয়ে বাঁচবে? প্রকাণ্ড সমুদ্রের বুকে অসীম জলের
কণাগুলোর ক্ষুদ্র হতে ক্ষুদ্রতম কণার ন্যায় সুখ প্রত্যাশা করেছিল তার ছোট্ট হৃদয় গহীন। যেদিন হতে সমুদ্র নামক পাষাণ লোকটির সঙ্গে মায়ার বাঁধনে গেঁথে গিয়েছিল, সেদিন থেকে সে তার হৃদয় মনে হাজারো বাসনা এঁকেছিল সমুদ্রকে ঘিরে। শ্যাওলার উপর পানির ফোঁটার ন্যায় ক্ষণিকের জীবনে সে সমুদ্রকে নিয়ে বাঁচতে চেয়েছিল। অভিপ্রায় করেছিল সমুদ্র নামক মানুষটার জীবনে নিজের 15 বছরের জীবনটা উৎসর্গ করে দিবে। কিন্তু সমুদ্রের বুকে যে সহস্রাবের নিষ্ঠুরতা বিদ্যমান, যা মেহেরকে অনুক্ষণ ক্ষত বিক্ষত করে সমুদ্রের এতদিনের আচার আচরণ তার হৃদয় যতটুকু ক্ষত বিক্ষত করতে ব্যর্থ হয়েছে, তা আজ সমুদ্রে বলা একটা বাক্য করতে সক্ষম হয়েছে। তার বারংবার কর্ণপাত হচ্ছে। সমুদ্র তাকে আর নিজের কাছে আশ্রয় দিতে চাইছে না তার সঙ্গে মায়া জালে আবদ্ধ হয়ে থাকতে। সমুদ্র কঠোরভাবেই সিদ্ধান্ত নিয়েছে মেহেরকে তার মায়ের কাছেই পাঠিয়ে দিবে। আকাশের সঙ্গে কথাগুলো বলার মুহূর্তেই ঠিকই শুনেছে চরম তিক্ত বাক্যগুলো। সে কথাগুলো কর্ণপাত হতেই তার দু চোখ সজল হয়ে উঠেছিল। কি আশ্চর্যের বিষয় হচ্ছে, তার চোখ গহীনে অবস্থিত দুর্বোধ্য রহস্য ধরের বুকে বিসর্জন হয়নি, কোথাও যেন আটকে ছিল। সমুদ্র কি তাকে কখনো গ্রহণ করতে পারবে না? মেহের পারছে না তার হৃদয়ের রক্তক্ষরণের কথা ব্যক্ত করতে। বারংবার সে ব্যর্থ হচ্ছে। চিৎকার করে কেঁদে বুকটা হালকা করতে প্রতিবারের ন্যায় আজও সে বুকে পাথর চেপে সবটা সহ্য করে যাচ্ছে। লহমায় সমুদ্র হাতে বৃত্তকার বাটি নিয়ে ধীর পদে মেহেরের রুমে দাবিত হলো। সে এক পলক মেহেরের ব্যথায় মলিন হাওয়ার মুখশ্রীতে দৃষ্টিপাত ফেলল। সঙ্গে সঙ্গে তার কেয়ারলেস হওয়ার কর্মে নিজের উপর খুব ধিক্কার জানালো সে। যতই হোক বর্তমানে মেহের তার অধীনে, তাই মনে মনে সিদ্ধান্ত নিল কাল হতে সে মেহেরের খেয়াল রাখবে। কিঞ্চিত সংকোচ দ্বিধা নিয়ে সে আস্তে করে মেহেরের বিছানার পাশে বসলো। শতাধিক ইতস্তত বোধ হচ্ছে তার। সমুদ্রের যে কোনোদিন কোনো মেয়ের জন্য খাবার তৈরি করে খাওয়াতে আনবে, বিষয়টা অকল্পনীয়। সমুদ্র কিছুটা হলেও মেহেরের নিঃশব্দের কান্নার আন্দাজ করতে পারছে, কিন্তু বিষয়টা উপেক্ষা করে শান্ত ও নিম্ন স্বরেই বলে উঠল, আর ইউ ওকে পুচকি? সমুদ্রের কণ্ঠস্বর কর্ণপাত হতেই মেহের নড়ে চড়ে বসল। গায়ের অবস্থিত ওড়না মাথার সীমান্ত পর্যন্ত টেনে নিল। গায়ে থাকা উষ্ণ চাদরটা আঁকড়ে নিজেকে আবৃত করে নিল। নতজানু হয়ে এক পলক বাটির দিকে লক্ষ্য করল সে। বাটি ভর্তি স্যুপ দেখে তার নাক মুখ কুচকে এলো। নিম্ন কণ্ঠে অস্ফুট সুরেই বলল, আমার খেতে ইচ্ছে করছে না, বমি পাচ্ছে, খাবো না। মেহেরের কথা শুনে সমুদ্রের চোখে মুখে বিরক্তির আবির্ভাব ঘটল, কিন্তু নিজেকে ধাতস্থ রেখেই বলল, কোনো কথা নয়, জলদি ফিনিশ কর। মেহের পুনরায় বলে উঠল, না খেলে হয় না, আমি খাবো না, আপনি খান। সমুদ্র এবার ফোন হতে দৃষ্টি সরিয়ে তিক্ত দৃষ্টিপাত নিক্ষেপ করলো মেহেরের পানে। তৎক্ষণাৎ তার বুকটা ছ্যাদ করে উঠল। এইবার একটু কণ্ঠে কঠোরতা এনেই বলল, যিনি ফিনিশ ইট ফার্স্ট। খাবে নাকি আমি অন্য ব্যবস্থা করব? মেহের চমকে উঠল। একবার সমুদ্রকে আর চোখে লক্ষ্য করে বলল, খাচ্ছি তো। সুপের বাটিটা সামনে নিয়ে নাক মুখ কুচকে খেতে আরম্ভ করে দিল মেহের। সমুদ্র মেহেরের পরিস্থিতি দেখে বিহ্বল হয়ে পড়ল। কিছু না বলে খানিকক্ষণ নীরবতা পালন করলো সে। অতঃপর মেহেরের খাবার ফিনিশ হওয়ার পর সমুদ্র নিজের ফোনের উপর দৃষ্টি আবদ্ধ রেখেই বলল, তোমার বাবার নাম্বার বলো, আমি আজই তোমার বাবাকে কল করতে চাই। সমুদ্রের অনাদৃত বাক্যগুলো শুনে মেহেরের বুকটা ছ্যাদ করে উঠল। খুব শীঘ্রই কি তাকে সমুদ্র নামক আশ্রয় হতে বিদায় নিতে হবে? অশ্রুসিক্ত নয়নে বুকে চাপা কষ্ট রেখে কাঁপা কাঁপা গলায় বলল, আমার তো বাবার